This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখলেন, দিনে দেখা নেই, রাত হলেই ওরা আসছে। রাতের হানাদার, যেন বলতে চাইছে রাতের শাসন এবার ওরাই করবে। এও এক রাত দখল, কিন্তু এও এক অধিকার। খাদ্য চাই, এর বাড়ির ধান ওর বাড়ির ধান। দেখুন ছবিগুলো আরো একবার। বাড়ির উঠোনে ধান জড়ো করে রাখার উপায় নেই। পাকা ধানে মই কাকে বলে সব সাবার। পাঁচিল ভেঙে ফেলছে, পারলে সদর দরজাও ভেঙে ফেলে। চোখে ঘুম নেই কারোর, কখন কি হয় একটা আতঙ্ক। ফসল যাচ্ছে যাক, প্রাণ যদি যায় এই ভয়ে দিন কাটছে। ভোর রাত পর্যন্ত উৎপাত সইতে হচ্ছে। শুধু গৃহস্থের বাড়িতেই হানাদারি নয়, রেশন দোকানটিও চিনে নিয়েছে এই দস্যি দাঁতালের দল। বুঝতেই পারছেন, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কোনো অঞ্চল কিন্তু এদের দাপট থেকে রেহাই পায়নি। কাপিস্টা, শালতোড়া, শালবেদিয়া, মদনপুর, রাত হলেই মত্ত হাতির শাসনে। সেখানে পরিস্থিতি বেসামাল, আতঙ্কের। চলতি মানুষ রাত 7টা বাজলে, সন্ধ্যা 7টা বাজলে, 8টা বাজলে গ্রামের মানুষ প্রায় দিনই হাতির সম্মুখীন হচ্ছে। আমার দরজা ভেঙে এক বস্তা চাল খেয়েছে, বার করে দিয়েছে। কখন? রাত 1টার সময়। বিঘার পর বিঘা গম জমি, আলুর ক্ষেত নষ্ট করে দিচ্ছে। কোনো বন দপ্তরকে ফোন করলেও ফোনে পাওয়া যায় না। উনাদের শুধু মুখে বড় বড় কথা, কিন্তু একটা কাজের কাজ কিচ্ছু নেই। বন দপ্তরের উপর রাগ হওয়াটাই স্বাভাবিক। রোজ যদি এরকম উৎপাত হয়, রোজ যদি এই ধরনের আতঙ্ক নিয়ে দিন কাটাতে হয়, তাহলে কারই বা সহ্য হয় বলুন? হাতি সব খেয়ে গেলে, ক্ষেতের ফসল ঘরে তুলতে না পারলে গ্রামের এই প্রান্তিক মানুষগুলোর ভাত কাপড় জুটবে কি করে? তাদেরও তো সংসার রয়েছে, তাদের বাড়ির মানুষজন রয়েছেন। বনকর্মীরা নিধিরাম সর্দার, তাই বনকর্মীদের দিকে তাদের ভূমিকা নিয়ে এরা ক্ষুব্ধ। তাদের ভূমিকা নিয়ে সত্যি তারা ক্ষুব্ধ। তারা বলছেন, আপনারা শুনলেন যে তাদের কাজ বন দপ্তরের লোকজন করছে না। সরকারি চাকরি, মাস গেলে বেতনটা ঘরে ঢুকে যাবে, তাই তারা হয়তো নিশ্চিন্ত, এমন অভিযোগও তারা তুলছেন। তার কারণ প্রত্যেকটা দিন তারা আতঙ্কে কাটাচ্ছেন। রাত জেগে হাতি তাড়ানোর দায় তাদের নেই। অতএব দাঁতালও বুঝে গিয়েছে রাতের শাসন তাদের। নজরদারি না থাকলে যা হয় সেটাই হচ্ছে। রাতের অন্ধকারে দাতালদের দাপট দেখতে পাওয়া যাচ্ছে। আর গ্রামের মানুষজন তাদের যে ধান রেখেছেন, বাইরে রাখছেন, সেগুলো সব তারা খেয়ে নিয়ে চলে যাচ্ছে। এই রাতের শাসন বলতে গিয়ে 4 কবি বন্ধুর কথা বলতেই হয়। আপনারা অনেকেই রিলেট করতে ফেলেছেন ইতিমধ্যেই। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায় আর ভাস্কর চক্রবর্তী। বলা হতো 7-এর দশকে মধ্যরাতের শাসন চালাতেন তারাই। শক্তির সেই কবিতার লাইন, পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাথ বদল হয় মধ্যরাতে। এই 4 বন্ধুকেও লোকে অনেকেই লুম্পেন বলতো। শক্তি লিখেছেন, সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। এতগুলো দশক পেরিয়ে আজ সত্যি আজ সেই কথাগুলোই অনুরণিত হচ্ছে, শোনা যাচ্ছে। সুখের সময় নয়, রাত চলে যাচ্ছে মাতালদের দখলে, লুম্পেনদের দখলে। হ্যাঁ, পেঁচো মাতাল, খুব কনসিয়াসলি বললাম, পেঁচো মাতাল বলে উপেক্ষা করার উপায় নেই। রাতে মত্ত শাসন চলছে, যেটা ভয়ঙ্কর, যেটা এই মুহূর্তে না আটকালে মুশকিল আছে।
সুতন্দ্রা চট্টোপাধ্যায়, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তিনি আধিকারিক। রোববার মাঝরাতে একদল মত্ত যুবকের তাড়া খেয়ে পানাগড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। চন্দননগরের সুতন্দ্রা কি করে মৃত্যুর মুখে পড়লেন শুনলে শিউরে উঠবেন। হুগলির চন্দননগর থেকে সুতন্দ্রা চ্যাটার্জি নামে এক মহিলা আরও 4 জন সহ গাড়িতে করে, ছোট গাড়িতে করে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গতকাল রাতে। সেই কাঁকসার রাইস মিল মোড়, যে রাইস মিল মোড়ে গতকাল রাতে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই যে রাস্তা, এই রাস্তায় 1 কিলোমিটার গেলেই কিন্তু সেখানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এবং এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই একটি পেট্রোল পাম্পে তেল নেওয়া হয়। পুরসারির পেট্রোল পাম্পে এসে তারা এখান থেকে তেল ভরান তখন রাত্রির প্রায় 12:15 পেট্রোল পাম্পের যে হিসাব মতন সময় দেখানো যাচ্ছে, সেখানে 12:15 নাগাদ এখানে তারা আসেন এবং তারা তেল নেন এবং তারপরে তারা এখান থেকে বেরোন। যখন অভিযোগ সেই সময় একটি গাড়ি তাদেরকে ধাওয়া করে, যে গাড়িতে 5 জন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি, তখন আমাকে 2 ঠাসা মেরেছে। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি কোনো রকমে বাঁচার জন্য এই রাস্তায় ঢুকে পড়ে এবং এই রাস্তা ধরে যখন এই দিকে সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরার জন্য আবার যাচ্ছিল, সেই সময়ই ওই গাড়িটি এসে এই রাইস মিল মোড়ে পিছনে পিছনে আসা গাড়িটি ধাক্কা মারে। আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত, আমাদের বন্দুক থেকে কিছু করে বাঁচার জন্য ঠিক এই রাস্তা ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এসে প্রথমে ধাক্কা মারে এই দোকানে, এবং দেখাই যাচ্ছে যে দোকানের যে সামনের যে খুঁটি, সেই খুঁটি একেবারে ভেঙে চুরে গেছে গাড়ির ধাক্কায়। এবং শুধু এই দোকানেই নয়, তার পাশাপাশি এই যে টয়লেট রয়েছে, পাশে পাকা টয়লেট, সেই পাকা টয়লেটেও সেই গাড়ি ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এবং এই সেই ঘটনাস্থল, ঠিক এই জায়গাতেই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি পড়েছিল। ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন। হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কি করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। ম্যাডাম আমাদের স্পটে। আর এইখানেই ঠিক সন্দেহ যে বাকিরা একদম অক্ষত অবস্থায় থেকে গেলেন, অথচ সুতন্দ্রা মারা গেলেন কি করে। মন্টু, আপনি গাড়িতে কোথায় ছিলেন, কোন সিটে? আমি ছিলাম ড্রাইভারের ঠিক পেছনে ছিলাম। শুধু সুতন্দ্রা একারই মৃত্যু হলো, বাকিদের আঘাত লাগলো না কেন, এটা কিভাবে লেগেছে? স্যার দিকে যেহেতু সামনে দেখে নিয়েছে, মনে করছে যে পেছনে কেউ নেই, ড্রাইভার আছে, দিদি আছে, মানে বাঁচার জন্য একটুখানি স্পিডে বেরোনোর চেষ্টা করি, যাতে আমরা এদিকে দার্জিলিং মোড় হয়ে যাতে আমরা পুরো এই মেন রোড হয়ে একবারে গয়ার রোডটা আমরা ধরে নিতে পারি। তো যখনই আমরা বেরোতে যাব, তখন এত ফোর্সে গাড়িটা এসছে যে ধারণার বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এত ফোর্সে মেরেছে যে পুরো গাড়িটা এমনভাবে পাল্টি মেরেছে, কিছুক্ষণের জন্য আমরা সব জনে আমরা বেহোশ হয়ে গেছিলাম। ড্রাইভারের এখানে গলাটাও পুরো ফেঁসে গেছিল। 15 মিনিট ধরে 20 কিলোমিটার রাস্তা ধাওয়া করা হয়েছে। এখানেই প্রশ্নটা, পুলিশ কোথায় ছিল? কেন রাতের রাস্তার নজরদারি ছিল না? ফলে আবারও প্রশ্নের মুখে রাজ্যের মহিলাদের নিরাপত্তা। এখনও অভিযুক্তদের একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে ধাওয়া করা ওই গাড়িটির মালিককে চিহ্নিত করা গিয়েছে। বাবলু যাদব তার নাম, গাড়িটি তার নামেই দুর্গাপুর আরটিও থেকে রেজিস্টার্ড। 2021-এ কেনা হয়েছিল গাড়িটি। উত্তরপ্রদেশ ট্রাফিক আইন ভাঙার অভিযোগ রয়েছে। রবিবার রাতে সুতন্দ্রাদের যে গাড়িটি ধাওয়া করেছিল তাতে বাবলুও কি ছিলেন? আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সেই বাবলুর বাড়িতে। দেখতেই পাওয়া যাচ্ছে যে যাদব ট্রেডার্স নামের এই যে বাড়ির দরজায় বড় বড় করে লেখা রয়েছে, এবং বাড়ির ভেতরের অংশ আমি দেখাতে চাইবো যে এই যে বাড়ি দেখা যাচ্ছে, সুন্দর বাড়ি, সেই বাড়িতেই বাবলু যাদব বসবাস করেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এই বাবলু যাদবের বাড়ির একেবারে বাইরের যে দরজা রয়েছে সেই দরজা খোলা রয়েছে, এবং আমরা ভেতরে ঢুকেছি, এবং ভেতরের দিকের যে দরজাগুলো সেই দরজাগুলো সমস্তই বন্ধ। ডাকাডাকি করার পরও বাবলু যাদবের পরিবারের তরফে কারো দেখা পাওয়া যায়নি। একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজব্যান্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। কিভাবে ঘটনা ঘটলো? তদন্ত হোক, তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে জানা যাবে। ঠিক আছে। বাংলার বুকে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটছে। মেয়েদের নিরাপত্তায় প্রশ্নে
সরব হয়েছেন বিরোধীরা বারবার। তারা সুর সপ্তমে চড়িয়েছে এ রাজ্যের বুকে মহিলাদের নিরাপত্তা কোথায়, এ প্রশ্ন তারা নানা রকমভাবে তুলেছেন। শুনুন। পশ্চিমবঙ্গে যদি নারীর নিরাপত্তা থাকতো তাহলে অপরাজিতা বিল আনার জন্য রাষ্ট্রপতি ভবনে গিয়ে দৌড়দৌড়ি করতে হতো। এখানে সম্পূর্ণ দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, যেখানে আইনের শাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই, যেখানে সরাসরি রাজ্যের মন্ত্রীরা দুষ্কৃতীদের সার্টিফিকেট দিচ্ছে, যেখানে দুষ্কৃতীদের নির্বাচিত জনপ্রতিনিধি মানিয়ে দেওয়া হয়েছে, যেখানে পুলিশকে বাধ্য করা হচ্ছে দুষ্কৃতীদের কথায় তদন্ত পরিচালনা করা। তো সেখানে এতটাই ভয়মুক্ত তারা মনে করছে সরকারটা তাদের সরকার, তাদের জন্যই তৈরি হয়েছে, এখানে সমস্ত কিছু করা যাবে। আজকাল যুব সমাজ তারা যদি নিজেদের সতর্ক না করে, তাদের সংযত না করে, তাহলে তো মুশকিলের কথা। এটা এইরকম ঘটনা যে আগে ঘটেনি কখনো তা তো না, কিন্তু যখনই ঘটুক না কেন এটা অত্যন্ত নিন্দনীয়। যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশে থাকে থানা, সেখানে ফাঁড়ি, সেখানে রাজ্যের পুলিশ, সেখানে ধাওয়া করে কাউকে মেরে দিচ্ছে, সেটা রাজ্যের সরকারের উপরে তার দায়িত্ব বর্তায় বলে। অপরাজিতা বিল বারবার প্রমাণ করছে, চিৎকার করে করে প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে নারীর কোনো নিরাপত্তা নেই। দিন আগে ওই মেয়েটা বাড়ি থেকে বেরোলো মায়ের ওপর রাগ করে নিউ টাউন এরিয়ায়, যেই বেরোলো তাকে অটো চালক তুলে নিল। তারপর কি ঘটনা ঘটলো সেটা আপনারা জানেন। একধারে যেরকম বলেন সারা দেশের মধ্যে আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, উনি এবং ওনার সাকরেদরা বলেন, আজকে দিনে দাঁড়িয়ে যদিও বা তিনি একমাত্র নন, কিন্তু অন্যদিকে মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো, ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না। কারণ এই সরকারটা, মমতা ব্যানার্জির সরকার, আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা। পুলিশ এই ব্যাপারটা হস্তক্ষেপ করেছে, পুলিশ তদন্ত করছে। যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা মহিলাদের গায়ে হাত দেয়, অত্যাচার করে, বোম বানায়, রোহিঙ্গাদের ঢোকায়, জঙ্গিদের ঢোকায়, তারা আজকে রাজ্য চালাচ্ছে। এই একটা ঘটনা দুটো পরিবারকে জুড়ে দিয়েছে। মেয়ে হারানো দুই পরিবার। বীরত্তমার বাবা সুতন্দ্রার মাকে ফোন করেছিলেন। হারিয়েছি মানে আমার মেয়ে হচ্ছে আমার মেয়ের মতো মেয়ে। আমার হাজবেন্ড চলে গেছে 10 মাস আগে। আমার মেয়ে আমার সমস্ত কিছু, মানে এবার একটা আপডেট আপনাদের দিই। দিনের শেষে পুলিশের তদন্তে দাবি করা হয়েছে, যা বলা হচ্ছে ঘটনা তা নয়। সুতন্দ্রার গাড়ি নাকি পিছু নিয়েছিল, মানে কেস অফ ওভারটেকিং এমন একটা বলা হচ্ছে। শুনুন। সিসিটিভি ফুটেজগুলো আছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে যাচ্ছে এবং যে মির্দার গাড়ি সেটা ওনার পিছে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে, যেটা সিসিটিভি আছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে এবং তার পিছে মির্দার গাড়ি আছে এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি, এবং মির্দার গাড়ি ওর পিছে এন্টার করতে পারেনি, ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। এবার প্রশ্ন, যদি তাই হয় পিছু নিতে হলো কেন ওই গাড়িটাকে ফলো করছিল? আর রাতের রাস্তায় একজন মহিলার গাড়ি কোনো কারণ ছাড়া অন্য একটা গাড়ি, সেই গাড়িটি একটু আলমাটাল অবস্থায়, সেই গাড়ি ধাওয়া করতে পারে বা ধাওয়া করা যায়? এই প্রশ্নগুলো রাখলাম এই ঘটনার পর। দেখুন, পানাগড়ের ঘটনা যাই হোক না কেন, পুলিশের কোথাও না কোথাও গাফিলতি যে থেকে যাচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। গাফিলতি আছে। রাজ্যের পুলিশকে যে তৎপরতা বাড়াতে হবে, আজ আবারও সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন। তিনি বলে দিয়েছেন, শুনুন একবার। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত। এই কথাটা তাহলে মানে কি দাঁড়াচ্ছে? মানে পুলিশের টহলদারি, নজরদারি কমেছে। বাংলার পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী তিনি কি সেটাই বলতে চাইলেন? কিন্তু তারপরেও কি বলা যাবে এ রাজ্যে মেয়েরা সুরক্ষিত? সুরক্ষা কোথায় বলুন তো?
রাস্তায় তো দেখা যাচ্ছে না সুরক্ষা। স্কুলের 4 দেওয়ালের গণ্ডিও কি আদৌ সুরক্ষিত? হ্যাঁ, স্কুলের যে 4 দেওয়ালের গণ্ডি সেটাও কি সুরক্ষিত? কেন বলছি আসুন দেখি। খাস কলকাতায় স্কুলের মধ্যেই শিক্ষকের যৌন হেনস্থার শিকার ছাত্রী। ব্যাড টাচের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার রিপোর্ট তলব করেছে মধ্যশিক্ষা পর্ষদে রিপোর্ট জমা দিয়েছেন ডিআই। স্কুলের ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। অলরেডি স্কুল থেকে যতদূর আমার ধারণা অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমি ডিআই সেকেন্ডারিকে বলেছি কলকাতা যে উনি আমাকে ডিটেইল রিপোর্ট দেবেন। উনি বোধহয় রিপোর্ট অলরেডি অফিসে পাঠিয়ে দিয়েছেন। আমি দেখে নিচ্ছি বিষয়টা, আর অবশ্যই পুরো বিষয়টা খতিয়ে দেখে যা যা ব্যবস্থা নেওয়ার আমাদের আইনের মধ্যে থেকে সেই ব্যবস্থা হবে। এবং আমি আশ্বস্ত করতে চাই কোনো ধরনের এই ধরনের ঘটনা মানে এই ধরনের অবাঞ্ছনীয় আনফর্চুনেট ঘটনাকে আমরা প্রশ্রয় দিইও না, দেবো না। রাস্তা, স্কুল, শুধু কি স্কুল, শাসক নেতারা একজন রত্ন। বলি এক রত্নের কথা। খর্দায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় নেতা যার নাম রাজু পিয়াদা, তার বিরুদ্ধে। অভিযোগ বরাবরই নাবালিকাদের কুপ্রস্তাব দেওয়া হতো, এই রাজুর তরফ থেকে সেটা যেত। রাজি না হওয়ায় স্কুল যাওয়ার পথে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ওই নাবালিকাকে ঘরে ঢুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় আবারও হুমকি দেওয়া হয়েছে। ফেসবুকে মেসেজ করেছিল, তুই ফোন কর, আমার সদরহাটি বাড়ি আছে, তুই আর আমি মিলে ঘুরে আসি। ওনার ওয়াইফ ছিল না তখন, বাপের বাড়ি গেছিল। তুমি পুলিশকে জানিয়েছো বিষয়টা? হ্যাঁ, আমি ছিলাম না, আমার মেয়েকে অ্যাটাক করেছিল, আমি বলতে গেছি, আমাকে নোংরা কাজ করেছিল, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিল। রাজু পিয়াদা। কোথায়? উনি ওনার বাড়ি, আমি ভাড়া ছিলাম। গিয়ে বলতে গেলাম, বলছে ঘর ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম। তারপরে আজ ওর লোকজন এসে আমাকে মারধর করলো। আসুন এবার একটু বাংলাদেশের পরিস্থিতি দেখি। সেখান থেকে মাঝে মধ্যেই আজকাল শোনা যাচ্ছে যে ভারতকে দেখে নেওয়ার হুঁশিয়ারি, মানে হুমকি। তারা নাকি তুড়ি মেরে এই দেশ দখল করে নেওয়ার ক্ষমতা রাখে। ভাবতেই পারেন তারা। গলা তুলে এমন সব কথাই বলছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গী সাথীরা। কিন্তু তাদের নিজেদের কি হাল, তাদের নিজেদের কি পরিস্থিতি সেটা তারা জানেন। আচ্ছা, সেটা আমরাই নয় বলি। তার আগে একটা ছবি দেখুন আপনারা, তারপর বর্ণনা দেব। তারা তুড়ি মেরে কি দখল করবেন, কোনটা দখল করবেন আমরা জানি না। তারা দিবা স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু ভুড়ি ভুড়ি তাদের দেশে যে ঘটনা ঘটছে সেটা তারা সামাল দেবেন কি করে। এই যে ভয়ঙ্কর একটার পর একটা ছবি দেখলেন, এটা কক্সবাজার এলাকার। নিজের দেশে বিমান ঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ হয়ে গিয়েছে ইউনূস প্রশাসন। হুঙ্কার আসছে কোথা থেকে? নৈরাজ্যের বাংলাদেশের আরও এক নমুনা এখন সবার সামনে চলে এসেছে। আরও একবার দেখুন। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলায় প্রাণ গিয়েছে একজনের, জখম হয়েছেন বেশ কয়েকজন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা চালায়। হিংসার আগুন এলাকায় জ্বলছে। স্থানীয়রা পাথর ছুড়লে আরও মারাত্মক চেহারা নেয় পরিস্থিতি। বছর 30-এর এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন বলে আমরা জানতে পারছি। বিমান বাহিনীর সদস্যরাও এরপর চুপ থাকেননি। জবাবে গোলাগুলি বেশ ভালোই চলেছে বলে খবর। এবার প্রশ্ন উঠছে যে এ কোথায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে, সেখানকার মানুষজনের কি অবস্থা। পড়শি দেশের বিমান বাহিনীর ঘাঁটিগুলো পর্যন্ত সুরক্ষিত নয়, চাইলেই হামলা করা হচ্ছে। আশ্চর্য বিষয়। তারা নাকি বড়াই করে নিজেদের প্রতিরক্ষা নিয়ে, মানে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু বক্তিমে ঝাড়ছেন। তাদের ওই বড়াই শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা ভারতকে হুঙ্কার দিতে ব্যস্ত। তারা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। কিন্তু তাদের দেশে তাদের কি অবস্থা? নিজেদের ঘর সামলানোর ক্ষমতাটুকু যাদের নেই, তাদের এই হুঙ্কার আসছে কোথা থেকে? হাস্যকর এই হুঙ্কার আসছে কোথা থেকে? এ প্রশ্ন করার মতো অবকাশও উদয় আর নেই।
বারবার বিশ্বের সামনে তাদের বাস্তবটা বেআব্রু হয়ে যাচ্ছে। সেটা তারা কি করে বুঝেও বুঝতে পারছেন না বিস্ময়কর, আমাদের জানা নেই। তবু এত কিছু পরিস্থিতি দেখেও, এত কিছু ঘটে যাচ্ছে পরপর, শিক্ষা তাদের হচ্ছে না, একথা আর বলার অপেক্ষা রাখে না। কিছু অসুখের জন্য কোথাও আকুপাঞ্চার করতে হয়, কোনো অসুখের জন্য আবার অপারেশন করতে হয়। সব অসুখ মলমে সারে না, এই বাংলাদেশ অসুখও মলমে সারবার না। যারা একটু ফ্রি থিঙ্কার্স তাদের উপরে আক্রমণ হচ্ছে, যারা গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করছেন তাদের উপরে আক্রমণ হচ্ছে। ফলে বাংলাদেশটা কার্যত আইন শৃঙ্খলা 12টা বেজে গেছে। সেদিন যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, জামাত এবং রাজাকার প্রো পাকিস্তান শক্তি, তাদের হাতেই বাংলাদেশ। জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুদখোর মোল্লা ইউনুস। তারা সবসময় কিভাবে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া যায় তার চেষ্টা করেন। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।